আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে টপিকে থাকছে বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যার সকল শ্রেণীবিভাগ। তো আমরা প্রথমত বাস্তব সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। তো বাস্তব সংখ্যাটা কি? আমরা এখনো পর্যন্ত যতগুলা সংখ্যা সম্পর্কে জেনেছি এবং যতগুলা সংখ্যা দেখেছি, সবগুলা সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা। অর্থাৎ এক কথায় সকল সংখ্যাই বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার সংজ্ঞা যদি আমি বলি, তাহলে এক কথায় বলবো যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার সংজ্ঞাটা কি? আমি আবার একটু বলছি। সংজ্ঞাটা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা। একদম সিম্পল একটা বিষয়। আর এমনিতে আমরা কিভাবে বলবো? এমনিতে আমরা বলবো যে পৃথিবীর সকল সংখ্যাই বাস্তব সংখ্যা। তো আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে যদি জানতে চাই, তাহলে এখানে কিন্তু দুইটা সংখ্যা অটোমেটিক চলে আসে। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেহেতু সকল মূলদ এবং অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, তাই আমরা বলতে পারি বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। তো এখন আমরা বাস্তব সংখ্যার যে দুইটা প্রকার আছে, অর্থাৎ মূলদ এবং অমূলদ, এই দুইটা প্রকার নিয়ে আলোচনা করছি। তো এখন আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে যদি ভালোভাবে জানতে চাই, তাহলে প্রথমত আমাদের অমূলদ সংখ্যাটা বুঝে নিতে হবে। যদি আমরা অমূলদ সংখ্যা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য মূলদ সংখ্যাটা বোঝা অনেকটা সহজ হয়ে যাবে। তো অমূলদ সংখ্যা কি? এখানে অমূলদ সংখ্যাটা শুরু করার আগে আমি একটা কথা বলে নিই। আমরা একটা ভগ্নাংশ লিখলে যদি ভগ্নাংশটা শেষ না হলে এটাকে কিন্তু বলে অসীম দশমিক সংখ্যা। তো একটা সংখ্যাকে যদি দশমিকের পর পাই যে সংখ্যাটা দশমিকের পর শেষ হচ্ছে না, তাহলে ওই সংখ্যাটাকে আমরা বলবো অসীম দশমিক সংখ্যা। যেমন এই সংখ্যাটা অসীম দশমিক সংখ্যা, কারণ এই সংখ্যাটা কিন্তু শেষ হয়নি, ডট 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 মানে আরো আছে। তো এটাও কিন্তু অসীম এবং দশমিক আছে, তাই আমরা বলতে পারি এটাকে অসীম দশমিক সংখ্যা। তো অসীম দশমিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটা শেষ হচ্ছে না এবং ওই সংখ্যাটার মধ্যে যদি দশমিক থাকে। এখন ওই অসীম দশমিক সংখ্যার মধ্যে দুইটা প্রকার আছে। এটা কিন্তু মূলদ অমূলদ সংখ্যা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অসীম যে দশমিকের সংখ্যা আছে, অসীম দশমিকের সংখ্যা কিন্তু দুই রকমের। একটা হচ্ছে অসীম দশমিক সংখ্যাটা দেখা গেছে যে রিপিট হয়, দশমিকের পর সংখ্যাগুলা রিপিট হয় এবং অসীম পর্যন্ত থাকে। আরেকটা আছে যে দশমিকের পর সংখ্যা থাকে অসীম পর্যন্ত, কিন্তু সংখ্যাগুলা রিপিট হয় না, অর্থাৎ বারবার আসে না। তো এটাকে বলা হয় অনাবৃত্ত, আর যেটা বারবার রিপিট হয় ওইটাকে বলা হয় আবৃত্ত। যেমন আমি যদি এখানে দেখি 4.73209 এখানে কিন্তু সংখ্যাগুলা রিপিট হয়নি, অর্থাৎ কোনো সংখ্যা কিন্তু বারবার আসেনি। তো দশমিকের পর অসীম সংখ্যা যদি বারবার না আসে, তাহলে এটাকে বলবো আমরা অনাবৃত্ত দশমিক সংখ্যা। অনাবৃত্ত, যেটা বারবার পুনরাবৃত্তি হয় না দশমিকের পর এবং অসীম পর্যন্ত থাকে, ওইটাকে বলা হয় অনাবৃত্ত অসীম দশমিক সংখ্যা। আর যেই সংখ্যাটা দশমিকের পর বারবার রিপিট হয় এবং সংখ্যাটা অসীম পর্যন্ত থাকে, অর্থাৎ শেষ হচ্ছে না, এটাকে কিন্তু অসীম বলে। তো এখানে দেখো অসীম যে সংখ্যাটা, অসীম সংখ্যার মধ্যে কিন্তু 3 বারবার আসছে, তাহলে আমরা বলতে পারি 3 রিপিট হচ্ছে। যেহেতু এখানে 3 রিপিট হচ্ছে, তাই আমরা এটাকে বলতে পারি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর এখানে যেহেতু অসীম সংখ্যাটা রিপিট হচ্ছে না, মানে একটা সংখ্যা বারবার আসছে না, অথবা দুইটা সংখ্যা অথবা তিনটা সংখ্যা বারবার আসছে না, তাই আমরা এটাকে বলতে পারি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি আবৃত্ত মানে সংখ্যাগুলা দশমিকের পর রিপিট হবে, আর অনাবৃত্ত মানে দশমিকের পর সংখ্যাগুলা রিপিট হবে না। তো এখন আসি আমরা যে অনাবৃত্ত এবং আবৃত্ত দিয়ে কাজ কি। তো অমূলদ সংখ্যা যদি আমরা বলি, অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক যত সংখ্যা আছে সবগুলা সংখ্যাই হচ্ছে অসীম সংখ্যা।
অমূলদ সংখ্যা। যেমন এখানে দেখো 4.732094 ডট ডট ডট, মানে সংখ্যাটা অসীম, আবার কোন সংখ্যা বারবার রিপিট হচ্ছে না, তাই আমি এটাকে বলতে পারি অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। আবার দেখো 0.45712, তারপর ডট ডট ডট। এই যে অসীম সংখ্যাটা, এই অসীম সংখ্যার কোনো অঙ্ক কিন্তু দেখো বারবার আসছে না, অর্থাৎ রিপিট হচ্ছে না। যেহেতু অসীম সংখ্যাটা আর রিপিট হচ্ছে না, তাহলে এটাকেও আমরা বলতে পারি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশের সংখ্যা, মানে এটাও অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা মানে হচ্ছে পৃথিবীর যত সংখ্যা অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, সবগুলা সংখ্যাই হচ্ছে অমূলদ সংখ্যা। এখন আসো মূলদ সংখ্যায়। মূলদ সংখ্যা কোনগুলা? তাহলে অমূলদ সংখ্যা বাদে পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলাই হচ্ছে মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা ব্যতীত পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলা সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যার অন্তর্গত। যেমন 7, এখানে কিন্তু দশমিকের পর এখানে দশমিকই নাই, 7 একটা সরাসরি পূর্ণ সংখ্যা, তো এটাকে আমরা অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ বলতে পারবো না, তাহলে এটা মূলদ সংখ্যা। তারপর 4/10, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 0.4 উত্তর আসে। দশমিকের পর 0.4, এটা কিন্তু অসীম পর্যন্ত যায়নি, তাহলে এটাকে বলতে পারি মূলদ সংখ্যা। এটাও কিন্তু অসীম পর্যন্ত না, ডট ডট থাকলে কিন্তু অসীম পর্যন্ত বোঝায়, তাহলে এটাও বলতে পারি আমরা মূলদ সংখ্যা। তারপর এই সংখ্যাটা অসীম, কিন্তু সংখ্যাটার মধ্যে 3 সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু অসীম আবৃত্ত দশমিক সংখ্যা, অনাবৃত্ত না। যদি এটা অনাবৃত্ত হতো, অর্থাৎ রিপিট যদি না হতো, তাহলে এটা অমূলদ সংখ্যা হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে 3 রিপিট হয়নি, 3 রিপিট হয়েছে, তাই আমরা বলতে পারি এটাকে মূলদ সংখ্যা। তার মানে সকল অনাবৃত্ত দশমিক অসীম সংখ্যাগুলাই অমূলদ সংখ্যা। এছাড়া যত সংখ্যা আছে, যত সসীম সংখ্যা এবং অসীম আবৃত্ত দশমিক সংখ্যা আছে, সবগুলা সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। একবারে সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব। তারপরে মূলদ এবং অমূলদ সংখ্যার যে টপিকটা, এটা বোঝার মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। তো এখন আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা জানার পর মূলদ সংখ্যার প্রকার সম্পর্কে জানবো। অমূলদ সংখ্যার কিন্তু এমনিতে প্রকার নাই, তবে মূলদ সংখ্যার প্রকার আছে। মূলদ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? মূলদ সংখ্যাকে সাধারণত 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশের সংখ্যা। তো আমরা এখন এই ভাগগুলা নিয়ে আলোচনা করব। তো প্রথম আলোচনায় আমরা আসি পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যার 2টা ভাগ, একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশের সংখ্যা। এখন প্রথম দিকে আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? সকল অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা। সকল অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা। এখন অখণ্ড সংখ্যা কি? আমি অখণ্ড সংখ্যার আগে একটু খণ্ড সংখ্যাগুলা সম্পর্কে ধারণা দিই। এরকম যদি লব বাই হর আকারে থাকে, লব বাই হর আকারে থাকলে ওই সংখ্যাকে বলা হয় খণ্ড সংখ্যা বা ভগ্নাংশের সংখ্যা। দশমিক থাকলে এটাকে বলা হয় ভগ্নাংশের সংখ্যা। তাহলে আমরা পেলাম লব বাই হর আকারে অথবা দশমিক আকারে বাদে যতগুলা সংখ্যা আছে সবগুলা সংখ্যাই পূর্ণ সংখ্যা। মানে এক কথায় সকল যে পূর্ণ সংখ্যাগুলো আছে, পূর্ণ সংখ্যা কিন্তু ভগ্নাংশ সংখ্যার বিপরীতে অবস্থান করছে। তাহলে আমরা ভগ্নাংশ সংখ্যা বাদে যতগুলা সংখ্যা দেখব সবগুলা সংখ্যাই পূর্ণ সংখ্যা। তো ভগ্নাংশের সংখ্যা কিরকম? এরকম লব বাই হর আকারে থাকবে অথবা দশমিক আকারে থাকবে। তো লব বাই হর আকারের সংখ্যা এবং দশমিকের সংখ্যা বাদ দিয়ে সকল প্লাসের এবং মাইনাসের সংখ্যাই কিন্তু পূর্ণ সংখ্যার অন্তর্গত। আর যদি এরকম দশমিক থাকে বা লব বাই হর আকারে থাকে তাহলে এটাকে বলা হয় কিন্তু ভগ্নাংশ। তো আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে জানলাম। তো এখন আসুন পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের সংখ্যা এইগুলাকেও কিন্তু ভাগ করা যায়। পূর্ণ সংখ্যাকে কি কি ভাগে ভাগ করা যায় এবং ভগ্নাংশের সংখ্যাকে কি কি ভাগে ভাগ করা যায়। আমরা প্রথমত পূর্ণ সংখ্যার যে ভাগগুলা আছে, পূর্ণ সংখ্যার ভাগগুলা নিয়ে আলোচনা করব, তারপর আমরা ভগ্নাংশের সংখ্যার দিকে যাব। তো আমরা এখন আলোচনা করব পূর্ণ সংখ্যার যে শ্রেণী বিভাগ আছে, পূর্ণ সংখ্যার শ্রেণী বিভাগ নিয়ে।
তো পূর্ণ সংখ্যার মধ্যে সাধারণত তিনটা ভাগ আছে, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটা ঋণাত্মক সংখ্যা, আর একটা হচ্ছে জিরো। তো ধনাত্মক সংখ্যা কোনগুলা? ধনাত্মক মানে সকল প্লাসের সংখ্যা। আমরা যতগুলা প্লাসের সংখ্যা দেখব প্রত্যেকটা সংখ্যাই কিন্তু ধনাত্মক সংখ্যা। যেমন এখানে লিখেছি +7 একটা ধনাত্মক সংখ্যা, অর্থাৎ প্লাস চিহ্নযুক্ত সংখ্যা। +9 এটাও কিন্তু ধনাত্মক সংখ্যা। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোন সংখ্যার আগে কিন্তু ওই সংখ্যার চিহ্ন থাকে। যদি আমরা 7 এর চিহ্ন হিসাব করি তাহলে 7 এর আগের চিহ্ন কিন্তু 7 এর জন্য ব্যবহৃত হবে। তো একটা সংখ্যার চিহ্ন কিন্তু ওই সংখ্যার পূর্বে অবস্থান করে। তো 7 হচ্ছে প্লাসের চিহ্নযুক্ত সংখ্যা, 9 প্লাসের চিহ্নযুক্ত সংখ্যা, 19 এখানে কিন্তু আমি প্লাস চিহ্ন দেইনি, তারপরেও এটা প্লাসের চিহ্নযুক্ত সংখ্যা। মনে রাখতে হবে কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে ওইটাকেও কিন্তু প্লাসেরই বোঝানো হয়। 19 এর আগে আমি কোনো চিহ্ন না দেওয়ার কারণে এটা কিন্তু প্লাসেরই বোঝাচ্ছে। তো আমরা বলতে পারি যে সকল প্লাসযুক্ত সংখ্যা অর্থাৎ প্লাস চিহ্নযুক্ত সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক সংখ্যা কি? ঋণাত্মক সংখ্যা হচ্ছে সকল মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাই ঋণাত্মক সংখ্যা। আমি একটা কথা বলেছিলাম যে কোনো একটা সংখ্যার আগে চিহ্ন না থাকলে এটাকে প্লাসের বোঝায়, কিন্তু মাইনাসের বুঝাতে গেলে কিন্তু মাইনাস চিহ্ন অবশ্যই থাকবে। প্লাস চিহ্ন না থাকলেও প্লাসের বোঝায়, কিন্তু মাইনাস চিহ্ন বুঝাতে গেলে মাইনাস চিহ্ন অবশ্যই থাকা প্রয়োজন। তো আমরা বলতে পারি প্লাস চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা, মাইনাস চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আর জিরো হচ্ছে নিরপেক্ষ সংখ্যা। এটা ধনাত্মকও না ঋণাত্মকও না। জিরোর আগে আমরা প্লাস চিহ্ন দিলেও কিছু হবে না, মাইনাস চিহ্ন দিলেও কিছু হবে না। এটা হচ্ছে নিরপেক্ষ সংখ্যা। তো আমরা ধনাত্মক সংখ্যাকে কিন্তু অঋণাত্মক সংখ্যাও বলতে পারি। ধনাত্মক সংখ্যা মানে হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে তিনটা ভাগে ভাগ করে দেখালাম, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আর একটা হচ্ছে জিরো। তারপর আছে ভগ্নাংশের সংখ্যা। তো আমি ভগ্নাংশের সংখ্যায় যাওয়ার আগে এইখান থেকে একটু আলোচনাগুলা শেষ করে নিই। তো এখানে দেখো ধনাত্মক যে সংখ্যাগুলো আছে, পূর্ণ সংখ্যার ধনাত্মক সংখ্যাগুলাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। তো আমরা এখন ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করব, আর ভগ্নাংশের সংখ্যা নিয়ে আমি এই আলোচনাগুলা শেষ করার পর আলোচনায় আসছি। তো আমি প্রথমত ধনাত্মক সংখ্যার আলোচনা এখন করব। তো আমরা আবার ধনাত্মক সংখ্যাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর আছে এক এবং যৌগিক সংখ্যা। তো এখন মৌলিক সংখ্যাগুলা কি আর যৌগিক সংখ্যাগুলা কি? 1 যে সংখ্যাটা এটা কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। তো আমরা প্রথমত মৌলিক সংখ্যা সম্পর্কে জানি। তো আমি কিন্তু মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয় এটা নিয়ে একটা ভিডিও করেছি। যারা মৌলিক সংখ্যা নিয়ে বিস্তারিত জানতে চাও তারা ওই ভিডিওটা দেখতে পারো। তো এখানে আমি মৌলিক সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। মৌলিক সংখ্যা হচ্ছে কোনো একটা সংখ্যাকে কেবলমাত্র দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা গেলে ওই সংখ্যাটাকে বলা হয় মৌলিক সংখ্যা। একটা সংখ্যাকে কেবলমাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা গেলে ওই সংখ্যাটাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন তুমি 2 কে চিন্তা করো, 2 কে 1 এবং 2 ছাড়া আর কোনো সংখ্যা দিয়েই ভাগ করতে পারবে না, তাহলে আমরা বলতে পারি 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 3 কে তুমি 1 এবং 3 শুধুমাত্র দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়েই ভাগ করতে পারবে না। এরকম ভাবে 5 11 এদেরকেও কিন্তু শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়েই ভাগ করা যায়। তো যেই সংখ্যাগুলাকে কেবলমাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাগুলাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলা? যেই সংখ্যাকে দুইটার বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 3 বা তারও বেশি সংখ্যা দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা যায় তাহলে এটাকে আমরা বলি যৌগিক সংখ্যা। যেমন 4 কে 3টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 4 কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 কে 2 দিয়ে ভাগ করা যায়। তো আমরা বলতে পারি 4 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তো যেই সংখ্যাকে কেবল দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওইটাকে বলে মৌলিক সংখ্যা, আর যেই সংখ্যাটাকে
দুইটা সংখ্যার বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ তিনটা বা তারও বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে ওইটা যৌগিক সংখ্যা। 9, 9কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়। তো তিনটা বা তার বেশি সংখ্যা হয়ে গেল, তার মানে 9 মৌলিক সংখ্যা, 9 যৌগিক সংখ্যা। 15, 15 যে সংখ্যাটা আছে, এই 15 সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ তিনটা বা তারও বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যাওয়ার কারণে 15 সংখ্যাটাও যৌগিক সংখ্যা। ঠিক এরকম ভাবে 20ও কিন্তু একটা যৌগিক সংখ্যা। তো আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জানলাম, যে সংখ্যাকে শুধুমাত্র দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওইটা মৌলিক সংখ্যা, আর যে সংখ্যাকে তিনটা বা তারও বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওইটা যৌগিক সংখ্যা। আর এক মৌলিক সংখ্যার ভিতরেও পড়ে না, যৌগিক সংখ্যার ভিতরেও পড়ে না, এক কিন্তু নিরপেক্ষ সংখ্যা। তো এই গেল ধনাত্মক সংখ্যা। আর এখানে শেষ হয়ে গেল পূর্ণ সংখ্যার যতগুলা ভাগ ছিল সবগুলা ভাগ। তো এখন আমরা ভগ্নাংশের যে ভাগ আছে, ভগ্নাংশের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করছি। তো আমরা যদি ভগ্নাংশের শ্রেণী বিভাগ করি তাহলে কিন্তু ভগ্নাংশকে দুইটা ভাগে ভাগ করতে পারি। তো ভগ্নাংশের দুইটা ভাগের মধ্যে আছে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি? লব বাই হর আকারে থাকলে এটাকে বলা হয়, অর্থাৎ এই আকারের সকল ভগ্নাংশ হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর দশমিক চিহ্নযুক্ত যত ভগ্নাংশ আছে এই ভগ্নাংশগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। তো ভগ্নাংশ দুই প্রকার, একটা সাধারণ আর একটা দশমিক। তো দেখো এখানে কিন্তু এটা লব বাই হর আকারে আছে, এটা লব বাই হর আকারে আছে। তো লব বাই হর আকারের ভগ্নাংশকে বলা হয় সাধারণ ভগ্নাংশ, আর দশমিক চিহ্নযুক্ত যে ভগ্নাংশগুলো আছে ওই ভগ্নাংশগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। তো আমরা বলতে পারি ভগ্নাংশকেও দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, একটা সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন এই যে সাধারণ ভগ্নাংশ আছে, এই সাধারণ ভগ্নাংশকেও কিন্তু আবার তিনটা ভাগে ভাগ করা যায়, দশমিক ভগ্নাংশকেও দুইটা ভাগে ভাগ করা যায়। তো এখন আমরা সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানব। তো সাধারণ ভগ্নাংশকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায়। তো সাধারণ ভগ্নাংশের তিনটা ভাগ কি কি? প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। ভগ্নাংশ দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কোনটি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেই ভগ্নাংশের লব ছোট, হর বড়। আমরা লব কাকে বলবো, হর কাকে বলবো? দাগের উপরের অংশকে বলি আমরা লব এবং দাগের নিচের অংশকে বলি হর। তো যেই ভগ্নাংশের লব বড়, হর ছোট, অর্থাৎ উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, এই ধরনের সকল সাধারণ ভগ্নাংশকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। এখানে আছে 10/9, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ নিচের অংশ বড়, উপরের অংশ ছোট। যদি দাগের উপরের অংশ ছোট এবং দাগের নিচের অংশ বড় থাকে তাহলে এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখন আসি অপ্রকৃত ভগ্নাংশে। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব বড়, হর ছোট, অর্থাৎ দাগের উপরের সংখ্যা বড়, দাগের নিচের সংখ্যা ছোট। দাগের নিচের সংখ্যা ছোট থাকলে এটা অপ্রকৃত, আর দাগের নিচের সংখ্যা যদি বড় থাকে তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো 10/4, এখানে কিন্তু 4 অর্থাৎ হর ছোট, লব বড়। তো লব বড় থাকার কারণে আর হর ছোট থাকার কারণে এটাকে আমরা বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশ। এবং সর্বশেষ মিশ্র ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের সংখ্যা যদি একত্রে মিশ্রিত অবস্থায় থাকে তাহলে এটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। এখানে কিন্তু এই সম্পূর্ণ অংশ মিলে একটা সংখ্যা। তাহলে এখানে আছে 3 সমস্ত 5/2। তো এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের সংখ্যা একত্রে থাকার কারণে আমরা এটাকে বলতে পারি মিশ্র ভগ্নাংশ। তারপর 2 সমস্ত 2/1, এটাও একটা মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ যে ভগ্নাংশের মধ্যে লব হরের সাথে একটা পূর্ণ সংখ্যাও থাকবে, অর্থাৎ ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা মিশ্রিত অবস্থায় থাকলে ওইটাকে বলা হয়
সাধারণ ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ। তো আমরা সাধারণ ভগ্নাংশের 3টা প্রকার নিয়ে আলোচনা করলাম। এখন আমরা সর্বশেষ আলোচনায় আনবো দশমিক যে ভগ্নাংশ আছে, দশমিক ভগ্নাংশ। তো আমরা দশমিক ভগ্নাংশকে যে 2টা ভাগে ভাগ করতে পারি, এর মধ্যে একটা ভাগের নাম হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখন সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলা? দশমিকের পর যদি সংখ্যা শেষ হয়ে যায় তাহলে এটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। যেটা শেষ হয়ে গিয়েছে দশমিকের পর, যতই বড় থাকুক না কেন, এটাকে কিন্তু বলা হয় সসীম ভগ্নাংশ। আর এর মধ্যে অনেকে একটা প্রশ্ন করতে পারো যে আমরা ক্যালকুলেটরের মধ্যে শেষ পর্যন্ত যে সংখ্যাগুলা পাই, সবগুলা সংখ্যা নিলে কি সংখ্যাটা সসীম থাকে কিনা? এখানে কিন্তু সংখ্যাটা সসীম থাকে না, কারণ আমাদের ক্যালকুলেটর গুলা সাধারণত 8 বা 10 ডিজিটের হয়, যেই কারণে 8 বা 10 ডিজিটের পর আর কোনো সংখ্যা সে তার মধ্যে নিতে পারে না, ওইগুলাকে সে ছেড়ে দেয়। তাই আমরা বলতে পারি সাধারণত ক্যালকুলেটরের যে দশমিকের পরের সংখ্যা ক্যালকুলেটরের শেষ ঘর পর্যন্ত গিয়ে ঠেকেছে, ওই সংখ্যাটাও কিন্তু অসীম সংখ্যা। তো এখন সসীম সংখ্যা কোনগুলা? দশমিকের পর যেই সংখ্যাগুলা শেষ হয়ে গিয়েছে এইগুলা সসীম সংখ্যা। যেমন 7.43, এটা কিন্তু সসীম দশমিকের সংখ্যা। তারপর 9.5372, এটাও কিন্তু সসীম দশমিকের সংখ্যা। এখন অসীম আবৃত্ত দশমিক সংখ্যা কোনগুলা? আমি কিন্তু শুরুর আলোচনাতেই বলেছিলাম দশমিকের পর যদি সংখ্যাটা অসীম হয় এবং সংখ্যাগুলার ডিজিটগুলা যদি বারবার রিপিট হয়, যেমন এখানে 5.3 বারবার কিন্তু রিপিট হচ্ছে এবং সংখ্যাটা অসীম। তো অসীম সংখ্যাটা যদি বারবার রিপিট হয় দশমিকের পর, তাহলে ওইটাকে আমরা বলি অসীম আবৃত্ত দশমিকের সংখ্যা। এখন আবৃত্ত দশমিকের সংখ্যাকে কিন্তু এভাবে পৌনঃপুনিক আকারেও লেখা হয়। যেমন এখানে কিন্তু অনেকগুলা 3 আছে, তো আমি বারবার 3 না লিখে কি করলাম, 3-এর উপরে একটা ফুটা দিয়ে দিলাম। এই যে আমি উপরে 3-এর উপর একটা ডট দিয়ে দিলাম, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে দশমিকের পর আনলিমিটেড 3 আছে। তো একটা সংখ্যা দশমিকের পর যদি বারবার রিপিট হয়, তাহলে ওই সংখ্যাকে কিন্তু আমি বারবার লিখবো না, ওই সংখ্যাকে একবার লিখে উপরে এরকম একটা ডট দিয়ে দিব, যেটাকে বলা হয় পৌনঃপুনিক। তো অসীম আবৃত্ত সংখ্যা হচ্ছে দশমিকের পর যে সংখ্যাটা অসীম হওয়া সত্ত্বেও বারবার রিপিট হচ্ছে, ওই সংখ্যাটাই কিন্তু অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশের সংখ্যা। তারপর এরকম পৌনঃপুনিক থাকলেও এটা অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশের সংখ্যা। তো এই গেল মোটামুটি বাস্তব সংখ্যা সম্পর্কে সকল আলোচনা। আর আমি যেভাবে ভেঙে বুঝিয়ে দিলাম, আমি আশা করি যে এভাবে সকলেরই বুঝার কথা। তারপরেও যদি কারো কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয় বা ত্রুটি থাকে, তাহলে অবশ্যই আমাকে অবগত করবেন। আর আমি আজকে টোটাল যে ভাগগুলা পড়িয়েছি, এই ভাগগুলা যদি কেউ ভালোভাবে বুঝে, তাহলে আশা করি সে এইগুলা কিন্তু কখনো ভুলবে না। আমি একটু বিষয়গুলা রিপিট করছি, ভাগগুলা শুধুমাত্র রিপিট করে দিচ্ছি। প্রথমত ছিল বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আমি 2 ভাগে ভাগ করেছিলাম, একটা মূলদ, একটা অমূলদ। তারপর মূলদ সংখ্যাকে আমি সাধারণত 2টা ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশের সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমি আবার ভাগ করেছিলাম 3টা ভাগে, ধনাত্মক, জিরো এবং ঋণাত্মক। আর ভগ্নাংশের মধ্যে 2টা ভাগ ছিল, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশের মধ্যে আমরা পড়লাম প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। আর দশমিক ভগ্নাংশের মধ্যে আমরা পড়লাম সসীম আবৃত্ত সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর ওইদিকে আমরা ধনাত্মক সংখ্যা, জিরো এবং ঋণাত্মক সংখ্যা পেয়েছিলাম পূর্ণ সংখ্যার মধ্যে। তারপর ধনাত্মক সংখ্যাকে আমরা আবার 3টা ভাগে ভাগ করেছিলাম। এর মধ্যে একটা সংখ্যা ছিল মৌলিক, তারপর ছিল 1, তারপর ছিল যৌগিক।
তো মোটামুটি ভাবে এই গেল বাস্তব সংখ্যা সম্পর্কে সকল বিস্তারিত আলোচনা। তারপরেও যদি কারো কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আশা করি এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ মনোযোগ দিয়ে দেখলে তার এই সংখ্যাগুলা সম্পর্কে টোটাল কোনো সমস্যাই থাকার কথা না। আমি কিন্তু একবারে ভেঙে ভেঙে যতটুকু পারি হাতে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত, তাই কিন্তু ভিডিওটা একটু লম্বা হয়েছে। তো আজকে আমি আর কথা বাড়াবো না, আজকের মতো এই গুরুত্বপূর্ণ ক্লাসটা এখানেই শেষ করছি। এই ক্লাস নিয়ে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তো সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।